নমস্কার। দি ইনকাম ট্যাক্স স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব আয়োজিত শ্রুতি নাটক প্রতিযোগিতায় আমাদের আজকের নিবেদন নাটক সন্ত্রস্ত সময়। রচনা অমল রায়, নির্দেশনা সুপ্রিয় সিনহা, আবহ সমীক দাস, অভিনয়ে প্রতিভা মজুমদার এবং সুপ্রিয় সিনহা। নাটক সন্ত্রস্ত সময়। দিদি যা লোডশেডিং হয়ে গেল, আর পারি না। আকাশ বানিয়ে হাত বাড়ালে জানি নাই তো তুমি কেউ খালি দরজা বন্ধ করলো কে? আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। চুপ, একদম চুপ থাও, একটু চেঁচাবেন না, আস্তে আস্তে। কে এসেছো ঘরে? কোথায় কোথায় তুমি? চেঁচালে কি করবে তুমি আমার? আমি আপনার পেছনে দাঁড়িয়ে, আমার রিভলভার আপনার দিকে তাক করা। একটু চেঁচালেই কিন্তু ট্রিগারে চাপ পড়বে। অন্ধকারেও আমার নিশানা নেই। অন্ধকার, চাপ চাপ অন্ধকার, আর নেই শুধু অন্ধকার। নিশ্চিদ্র অন্ধকার। কেবল সল্ট হয়েছে, আর সেই সুযোগেই আমি এই বাড়িতে ঢুকে পড়েছি। তোমার সাহস তো কম নয়। তুমি জানো এটা কার বাড়ি? জানি জানি, বাইরে টাইট সিকিউরিটি চেকিং, মাছি গলার উপায় নেই, হাই অ্যালার্ট সিকিউরিটি জোন। তারপরেও তুমি এখানে ঢুকেছো? এত দুঃসাহস! বাঘের গুহায় ঢুকতে গেলে যে একটু সাহস লাগে তা আমি জানি ম্যাডাম। তবে দুশ্চিন্তা করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। ক্ষতি করবো না মানে? কার কার ক্ষতি করতে এখানে ঢুকেছো তুমি? আস্তে আস্তে, এত আস্তে, গলা তুলবেন না। কি আশ্চর্য, আমারই বাড়িতে ঢুকে আমাকেই হুকুম করছে, এত বড় স্পর্ধা! আহা, এত নড়বেন না, নড়বেন না। যেমন বসে আছেন তেমনি বসে থাকুন, একটু নড়লেই কিন্তু গুলি চলবে। লোকজন যে সব গেল কোথায়? এতগুলো লোক, অথচ কাজের সময় কাউকে পাওয়া যায় না। ওরা এখানে এলে গুলি খেয়ে মরবে ম্যাডাম। আমি চোখ বেঁধে কিন্তু লক্ষ্য ভেদ করতে শিখেছি। আপনি চুপচাপ বসে থাকুন। না 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 না, একটু ঘাড় ঘোরাবেন না, আমাকে দেখার কোনো চেষ্টা করবেন না। বয়ে গেছে তোমাকে দেখতে। কি আমার সুপুরুষ এলেন তুমি? না না না, আমি সুপুরুষ নই, বরং এই ছলসানো মুখ একবার দেখলে কি জীবনে কেউ কখনো ভুলবে না। এই মুখের নেথর বিবরণ পুলিশকে যে কেউ সহজে দিতে পারে। তাই তাই একটু সতর্ক থাকি। চট করে ইতিহাস আমি কাউকে দেখাই না। আমি দেখতে চাইও না। তুমি বিদেয় হও দেখি। বিদেয় হলেই আমি চলে যাব, ঠিক সময় হলে। সময় হলে যাব? কখন কখন সময় হবে তোমার? সেটা তো সময় হলেই বলবো, ততক্ষণ চুপ করে বসে থাকুন। না তো গান করুন, হ্যাঁ, তবে জোরে নয়, আস্তে আস্তে। আশ্চর্য, বন্দুকের নলের ডগায় গান গাইতে বলছে। জীবন তো এরকমই ম্যাডাম, ওপরে মৃত্যুর করাল ভ্রুকুটি, তলায় হাসি, গল্প, গান, বহমান জীবন। ফিলোসফি? একটা বন্দুকবাজ ক্রিমিনাল ফিলোসফি আওড়াচ্ছে। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদি তলে। কবিতা? কি আশ্চর্য, এই জঘন্য লোকটা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছে। ম্যাডাম, কবিতা, গান, এই সবকিছুই তো আপনাদেরই বিলাস সামগ্রী, তাই না? রবি ঠাকুরও আপনাদের একচেটিয়া অধিকার। একটু আগে আপনি রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন, তাতে কোনো দোষ নেই, কিন্তু আমি রবীন্দ্রনাথের কবিতা বললেই মহাভারত অশুদ্ধ হয়ে যায়। হ্যাঁ তাই যায়, কারণ কারণ তোমার হাতের ওই রিভলভার। কোন সশস্ত্র খুনির মুখে কবিতা মানায় না। কি করে বুঝলেন যে আমি খুনি? এখনো তো আমি খুনটা করিনি। ও, তার মানে খুন করতেই তুমি এই বাড়িতে ঢুকেছো। এই এই কে কোথায় আছিস? আর একটু আওয়াজ করলে কিন্তু ঘাড়ের পিছন দিকে মারবো, অজ্ঞান হয়ে যাবে। না, একটা অসভ্য বর্বর ইতর। একটা কথা বললে কিন্তু ফিনিশ করে দেবো, বলে দিলাম।
আর কতক্ষণ এইভাবে কাঠের পুতুলের মতো আড়ষ্ট হয়ে বসে থাকবো? কেন যে কেউ এইদিকে আসছে না? মনে হচ্ছে এদিকে কেউ নেই। এখানে চেয়ার ভিত আর বুক একেবারে ছাঁচড়া করে দেয়। একটাও লোক নেই এদিকে। আমার দুটো মুখ পেতে জল আসছে একবারে। কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস, হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। ও বাবা, আবার রবি ঠাকুর। রিক্ত যারা সর্বহারা, সর্বজয়ী বিশ্বে তারা, গর্বময়ী ভাগ্য দেবীর নয়কো তারা কৃতদাস। হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। আমরা সুখে স্ফীত বুকের ছায়ার তলে নাহি জড়ি, আমরা দুঃখে। স্টপ! আই সে স্টপ ইট। এসব কবিতা আবৃত্তি করে আমার মন ভোলানো যাবে না। আপনার মন ভোলাতে কে চেয়েছে ম্যাডাম? অন্তত আমি তো চাইনি। তাহলে এসব কবিতা বলা কেন? আপনার টেনশন কমাতে। আমি বেশ বুঝতে পারছি যে আপনি খুব টেন্সড। এত টেন্স থাকা কি ভালো? মাথার পিছন দিকে সারাক্ষণ একটা রিভলভার ধরা থাকলে টেনশন হবে না? আস্তে আস্তে বলুন। ওই জন্যই তো আপনাকে বললাম যে আপনি গান করুন, টেনশন কমবে। আপনি তো গাইলেন না, তাই তো ঘরের আবহাওয়াটা হালকা করবার জন্য আমাকে হেঁড়ে গলাতে আবৃত্তি করতে হল। তুমি চলে গেলেই আমার টেনশন কমবে। কথাটা কি বোঝা গেল? বুঝেছি ম্যাডাম, সব বুঝেছি, কিন্তু আমি নিরুপায়। কেন নিরুপায়? কেন কেনই বা এসেছো এখানে? কেন বোঝেন না যে একটু লুকোবার জায়গা খোঁজে? লুকোবার জায়গা? এখানে? এখানে লুকিয়ে থাকবে তুমি? আত্মগোপন করার পক্ষে তো এই বাড়িটার চেয়ে আদর্শ জায়গা যে আর নেই ম্যাডাম। কি বলতে চাইছো তুমি? আপনি তো জানেন ম্যাডাম যে পুলিশ এই বাড়িতে ঢুকবে না, অর্থাৎ তারা ভাবতেই পারবে না যে আমি এখানে লুকিয়ে আছি। পুলিশ? পুলিশ তোমাকে খুঁজছে কেন? কি করে জানবো বলুন তো? পুলিশ আমাকে কেন খুঁজছে তা তো আমি নিজেই জানি না। বাজে কথা বলো না। বিনা কারণে পুলিশ কাউকে খোঁজে না। খোঁজে অনেক নিরীহ মানুষ পুলিশের হাতে হেনস্থা হয় ম্যাডাম। তুমি নিরীহ মানুষ? নিরীহ মানুষের হাতে বুঝি রিভলভার থাকে? থাকে কখনো কখনো সাদাসিধে সরল নিরীহ মানুষের হাতেও বন্দুক উঠে আসে। আত্মরক্ষার জন্য তাকেও অস্ত্র ধরতে হয়। আমি বিশ্বাস করি না বন্দুকি শেষ কথা বলে। আমিও বিশ্বাস করি না ম্যাডাম। আমি চিরকালই বিশ্বাস করে এসেছি যে মানুষই শক্তির উৎস। তাহলে? কি তাহলে? তাহলে আজ হাতে রিভলভার নিয়ে ঘুরছো কেন? আত্মরক্ষার জন্য। আর তা তো, তাছাড়া এই হাতিয়ার তো আমি স্বেচ্ছায় হাতে তুলে দিইনি বেটা, ওরাই তো আমার হাতে তুলে দিয়েছে। ওরা? ওরা কারা? এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন চুপ করলো। করো, চুপ করো। এখন কবিতা শুনতে আমার একটু ভালো লাগছে না। হ্যাঁ আমি জানি ম্যাডাম, আবৃত্তি করার পক্ষে আমার গলাটা যে খুব খারাপ সে কথা আমি নিজেও জানি। না মানে আসলে আমি ঠিক সে কথা বলছি না। ঠিক আছে এটুকু প্রশ্রয় দিলাম। চারপাশে চারপাশে আপনার সাইলেন্ট আছে কেন? সম্ভবত এতক্ষণে খবরটা জানাজানি হচ্ছে। কিসের খবর? কিছুক্ষণ আগে এখান থেকে একটু দূরে একটা মাল্টিপ্লেক্সে বিস্ফোরণ হয়েছে। বাড়িটা প্রায় বিধ্বস্ত, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। সে কি? এই খবর আমি জানি না অথচ তুমি জেনে ফেলেছো? এসব খবর তো সবার আগে আমাকেই জানতে হয় ম্যাডাম। মাল্টিপ্লেক্সের বম ব্লাস্ট তাহলে তোমারই কাজ? তার মানে তুমি একজন হার্ডকোর টেররিস্ট। টেররিস্ট? অন্ধকারেও আমাকে চিনে ফেলেছেন দেখছি। চিনবো না কেন? ঠিক ঠিক চিনেছি। টেররিস্ট ছাড়া কেউ এখানে লুকোবার জায়গা খুঁজতে আসবে না। তার মানে আপনি নিশ্চিত যে ওই বিস্ফোরণটা আমি ঘটিয়েছি? নিশ্চয়ই তাই। তুমি তো নিজেই বলেছো লুকিয়ে থাকার পক্ষে এই বাড়িটা আদর্শ। হ্যাঁ, তার কারণ যে পুলিশ এই বাড়ি সার্চ করবে না। আর সেই সুযোগটাই তুমি নিয়েছো বিস্ফোরণ ঘটিয়ে এই বাড়িতে শেল্টার নিয়ে। ছি 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 ছি। একটু আগেই তুমি আবৃত্তি করছিলে না? রবীন্দ্রনাথের কবিতা বলছিলে। একটা ঘৃণ্য সন্ত্রাসবাদী অসংখ্য নিরীহ মানুষের রক্তে হাত রাঙিয়ে অজস্র নিরপরাধ মানুষকে হত্যা করে। কে বলিল হত্যাকাণ্ড পাপ? এই জগৎ মহা হত্যা সাদা, জানো নাকি? প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে। সে কার খেলা? হত্যায় খচিত এই ধরনীর ধুলি প্রতি পদে। চুপ করো, নাটক করো না। এই বাড়ির কাছে যে মাল্টিপ্লেক্সে বোমা ফেটেছে তার উদ্বোধনের দিন আমি সেখানে হাজির ছিলাম। সে তো থাকবেনি, কারণ আপনার স্বামী মানে আমাদের মিনিস্টার সাহেব তো সেটা উদ্বোধন করেছিলেন না? ইস, সেই ঝকঝকে তকতকে
সুন্দর বাড়িটা। এখন ধ্বংসস্তূপ, চারপাশে চাপ চাপ রক্ত, চিহ্ন প্রত্যয়। উফ, আমি আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ 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 তুমি চুপ করো। এই বিস্ফোরণের ছবি কল্পনা করতে আমি শিউরে উঠছি। কেন শিউরে উঠছেন কেন? এখন তো এসব জল ভাত রোজই তো ঘটছে। তার কারণ তোমার মতো টেররিস্টরা এখনো জেলের বাইরে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। আমি টেররিস্ট? আপনি জানেন ম্যাডাম, যেখানে ওই মাল্টিপ্লেক্স শপিং মল গড়ে উঠেছে, সেখানে আজ থেকে 10 বছর আগেও একটা বিরাট বস্তি ছিল। জানি জানি জানি, আমি তো এই এলাকারই মেয়ে। কয়েক হাজার গরিব আর নিম্ন মধ্যবিত্ত মানুষ এখানে বাস করত। হিন্দু মুসলমান সবাই ছিল, কোনো কারণ ছিল না দাঙ্গা বাঁধার। তবু দাঙ্গা বাঁধলো। হিন্দু আগুন দিল মুসলমানের ঘরে, মুসলমান পোড়ালো হিন্দুর ঘর। দাঙ্গার আগুন থেকে নিজের ঘরটাকে বাঁচাতে গিয়ে আমার সারা শরীর ঝলসে গিয়েছিল, তবু কিন্তু বাঁচাতে পারিনি। একদিনে গোটা বস্তিটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এইসব পুরনো কথা তুলছো কেন? কি লাভ এসব পুরনো কাশুন্ডি ঘেটে? পুরনো কথা সবাই ভুলে যেতে পারে ম্যাডাম, কিন্তু আমাদের মতো সর্বহারা মানুষের তো ভুলেনি, বলতে পারে না। কেননা ওই এলাকা ডেভেলপ করার জন্য মাল্টিন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন আমাদের মন্ত্রী মশাই, আপনার স্বামী। হ্যাঁ, তাতে কি রয়েছে? আজ উন্নয়নের নামে যে বিরাট পশ এরিয়া ওখানে গড়ে উঠেছে, সেখানে ঠাঁই হয়নি এখানকার পুরনো বাসিন্দাদের। কিন্তু আমাদের আমাদের ভিটে মাটি সব ডেভেলপারদের হাতে তুলে দিয়ে আপনারা যে লক্ষ লক্ষ টাকা পকেটে পুড়েছেন, তা কিন্তু আমরা জানি না। মিথ্যে কথা, মিথ্যে? গুজব, বিরোধী পক্ষের অপপ্রচার। মিথ্যে যে নয় সেটা কিন্তু আপনিও জানেন না। না, কোনো সাম্প্রদায়িক কারণে কিন্তু সেদিন দাঙ্গা বাঁধেনি ম্যাডাম, দাঙ্গা বাঁধিয়েছিলেন আপনার স্বামী। মানে বস্তিটা ঘুরিয়ে দিয়ে আমাদের বেঘর করে তিনি রিয়েল এস্টেটের কারবার খুলেছিলেন। তাহলে তাহলে বলুন ম্যাডাম, উৎখাত হওয়া শত শত মানুষের বুকে যে যন্ত্রণার বারুদ জমে আছে, সেই বারুদে কি বিস্ফোরণ হওয়া একান্ত অসম্ভব? মানে সেই বিস্ফোরণ হলে শপিং মল মাল্টিপ্লেক্স কি উড়ে যাবে না? তুমি ঠিক কি চাও বলো তো? এসব কথা বলার অর্থ কি জানো? সন্ত্রাসবাদের পক্ষে সাফাই গাওয়া, অসংখ্য নিরপরাধ নিরীহ মানুষের হত্যার পক্ষে যুক্তি সাজানো। ম্যাডাম, আমি কোনো হত্যার পক্ষে সাফাই গাইছি না। আমি জানি আজকের বিস্ফোরণে যারা মারা গিয়েছেন তাদের সবাই সাধারণ মানুষ, হয় নিরীহ ক্রেতা, নইলে সে কোনো দোকানের কর্মচারী। তাহলে তাহলে এইসব পুরনো কাশুন্ডি ঘেটে কি প্রমাণ করতে চাইছো তুমি? আমি শুধু বলতে চাইছি যে সংকীর্ণ স্বার্থ সিদ্ধির রাজনীতি তৈরি করে সন্ত্রাসবাদের বীজ। একদল রাজনীতিবিদের লোভী তৈরি করেছে ভবিষ্যতের টেররিস্টদের। অভাব আর অশিক্ষার উর্বরা ভূমিতেই সন্ত্রাসবাদ দ্রুত বিকশিত হয়। এইসব কথা বলতে বুঝি তুমি জীবনের ঝুঁকি নিয়ে আমার কাছে এসেছো? না না ম্যাডাম, আমি আরেকটা কথা বলতে এসেছি। কথা? কি কথা? আজকের বিস্ফোরণটাও কিন্তু ঘটিয়েছেন আপনার স্বামী। মানে মানে কি বলছো তুমি? এ কি সম্ভব? না না না, এ হতে পারে না, হতে পারে না, এটা অসম্ভব। অসম্ভবটাই তো সম্ভব হয়েছে ম্যাডাম। বিস্ফোরণের পেছনে আমাদের মন্ত্রী মশাই স্বয়ং। তুমি তুমি এতটা নিশ্চিত হয়ে বলছো কি করে? কারণ গত কয়েক বছর ধরে আমি আপনার স্বামীর প্রতিটি পদক্ষেপের উপর নজর রেখেছি। তার প্রতি যোগাযোগ, প্রতিটি কাজের খবর সংগ্রহ করেছি আমি গোপনে। কেন কেন এটা করেছো তুমি? প্রতিশোধ নেবার বাসনায়, প্রতিহিংসার জ্বালায়। প্রতিশোধ? প্রতিহিংসা? হ্যাঁ, প্রতিহিংসা। উনি সাম্প্রদায়িকতায় উস্কানি দিয়ে আমাদের বস্তিতে আগুন লাগিয়েছিলেন, যে আগুনে আমাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। আর আমি পোড়ার শরীর নিয়ে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি হই। যখন ছাড়া পেলাম তখন দেখি যে আমার বাবা, মা, ভাই, বোন কেউ নেই, কোথাও নেই। কেউ তাদের খোঁজ দিতে পারলো না। আমাদের প্রতিবেশীরাও সেখানে নেই। শুধু ওই ফাঁকা জমিতে বিরাট বিরাট বাড়ি তৈরি হচ্ছে। শুনলাম মিনিস্টার সাহেব আমাদের বস্তির জমিটা প্রমোটার ডেভেলপারদের হাতে তুলে দিয়ে প্রচুর টাকা কামিয়েছেন। বলুন ম্যাডাম, যে এর পরেও কি আপনার স্বামীকে ফুলবেল পাতা দিয়ে আমরা পুজো করবো?
তাই বদলা দেওয়ার সুযোগ খুঁজতে লাগলাম। গোপনে গোপনে মন্ত্রী মশাইকে অনুসরণ করলাম। তারপর তারপর কি হলো? শুধু তো আমি একা নই, আমার মতো উৎখাত আরো আর অনেক অনেক মানুষ এদিক ওদিক থেকে স্রোতের শ্যাওলার মতো ঘুরে বেড়াচ্ছিল। তাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হতো। প্রত্যেকেরই বুকের ভেতর প্রতিহিংসার আগুন জ্বলছে। সর্বহারা এই মানুষগুলো কোনো পথ খুঁজে পাচ্ছে না। ঠিক সেই সময়ে একদল গোপনে আমার সঙ্গে যোগাযোগ করে। শুনলাম তারা উড়িয়ে দেবে ওইসব শপিং মল, মাল্টিপ্লেক্স, আবার দখল নেবে জমির। ম্যাডাম তখন আমাদের কারো ভালো মন্দ বোধ ছিল না, শুধু প্রতিশোধের অন্ধ আক্রোশ খ্যাপা ষাঁড়ের মতো তাড়া করে বেড়াচ্ছিল আমাদের। থেমো না, বলো বলো, পড়ে যাও। তারপর তারপর কি হলো? এই চক্রান্তে শুধু আমি একা জড়িয়ে পড়িনি, খুব তাড়াতাড়ি প্রায় প্রধান ভূমিকায় পৌঁছে গেলাম। পর্দার আড়াল থেকে কারা যেন কলকাঠি নাড়ছিল, মনে হয় বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা। কিন্তু বুঝতে পারলেও তখন তার ফেরার উপায় ছিল না। তবু মনকে সান্ত্বনা দিলাম যে সর্বহারানো মানুষদের আবার দেশি বাকি আর বিদেশি বাকি। আপনার প্রতি দেবতার মতো যেসব শয়তান আমাদের পথের ভিখিরি বানিয়েছে, তাদের উপর বদলা নেবার তাগিদে উন্মাদ হয়ে গিয়েছিলাম। বদলা নিতে পারলে? কি করে পারবো? সব জায়গাতেই তো ওদের অদৃশ্য হাত কাজ করে। হঠাৎ বুঝতে পারলাম, হ্যাঁ, আজ সকালে বুঝতে পেরেছি মাল্টিপ্লেক্সের বিস্ফোরণের মাস্টার মাইন্ড আর কেউ নয়, মন্ত্রী মশাই স্বয়ং। তিনি নিজেই বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন। কিন্তু কেন কেন আমার স্বামী এইসব নোংরা কাজের সঙ্গে যুক্ত হবেন? সেটা তো আমি জানি না ম্যাডাম। হয়তো অনেক উপরের কোন খেলা, হয়তো লক্ষ লক্ষ টাকার ডিল হয়েছে। আদর্শহীন এইসব সুবিধাবাদীরা টাকার জন্য সব কিছু করতে পারে ম্যাডাম। তুমি যা বলছো তা প্রমাণ করতে পারতে। পারতাম, কিন্তু পারবো না। তার আগেই আমাকে মেরে ফেলা হবে। কি বলছো তুমি? বিশ্বাস করবেন কিনা জানি না, তবু বলছি। ষড়যন্ত্রের সঙ্গে মন্ত্রী মশাইয়ের যোগসাজশ যে মুহূর্তে আমি টের পেলাম, সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য, সমস্ত প্রমাণ পুলিশের কাছে পাঠিয়ে দিলাম। তারপর? ঠিক তখনই একদল পেশাদার খুনি আমাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিবার জন্য তৈরি হয়ে নেমে পড়লো। আর ঠিক তখনই ওদের হাত থেকে বাঁচতে আপনাদের বাড়িতে ঢুকে পড়েছি ম্যাডাম। আর ঠিক এখানে এসে বুঝতে পারলাম যে বিস্ফোরণটাও ঠিক সময়ে হয়েছে। আপনার স্বামীর হাত অনেক দূর পর্যন্ত প্রশস্ত ম্যাডাম, আর সেই হাত শত শত নারী শিশুর রক্তে লাল। চুপ করো। মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক, শক্তি দাও মোরে, শক্তি দাও। ম্যাডাম, সমাজ কাক্ষী দুর্বলতা, হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য জ্বলে উঠে খর্গ সমুখ তোমার ইঙ্গিতে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তাদের তৃণ শপথ হে। ম্যাডাম রিভলভারটা রাখুন। না। অবাক হবেন না, আপনার স্বামীর উপর সারাক্ষণ নজর রাখতে গিয়ে আপনাদের দুজনের সম্পর্কটা যে আজ কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে তাও কিন্তু আমি জানি মিনিস্টার সাহেব আজকাল নিত্য নতুন নারী সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন, এবং আপনার প্রতি তাঁর উপেক্ষা আর অবহেলার অন্ত নেই। আপনিও তাকে মনে মনে ঘৃণা করেন। তাই এই রিভলভারটা আপনার কাছেই থাক। ওই কাজটা আপনিই করুন, শেষ করে দিন। আমি তো আলো এলেই ধরা পড়ে যাব, কিন্তু আপনি থাকুন প্রতিশোধ নিবার জন্য। ইচ্ছা আলোটা সত্যি এসে গেল। আলোটা সত্যি এসে গেছে।
আলোকিত এই ঘরে আর কেউ নেই, আমি একা, যেমন প্রতিদিন থাকি। না না, আমার হাতে কোনো রিভলভার নেই, কেনই বা থাকবে? কেউ তো আসেনি এই ঘরে, সবই তো আমার কল্পনা। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকে আমি ঘৃণা করি। একসময় যে আদর্শবান সৎ মানুষটার প্রেমে পড়েছিলাম, আজ সে সম্পূর্ণ অন্য একটা মানুষ। কিন্তু কিন্তু তার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতাও আমার নেই। তাই তো প্রতিদিন প্রতিক্ষণ স্বপ্ন দেখি একদিন না একদিন আসবে আমার কাঙ্ক্ষিত মুক্তি, শেষ হবে এই অন্যায়ের, উদ্ধার পাবো এই প্রেমহীন নিঃসঙ্গতা থেকে। ছিন্ন পাতায় সাজাই তরুণী, একা একা করে খেলা। একা